আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং এর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকি ত্রিপলি এভরিডে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের প্রথম অধ্যায়ে যে বেসিক গুলা লাগবে ওই বেসিক সম্পর্কে একটু আলোচনা করব। এই প্রথম অধ্যায়ে যে বেসিক, এই প্রথম অধ্যায়ের বেসিক আপনার সার্কিট ওয়ানের প্রথম দিক থেকে কাজে না লাগলেও শেষের দিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে দাঁড়াবে। যেমন আপনার 8 নম্বর অধ্যায়ের পর থেকে আপনার এই প্রথম অধ্যায়ের বেসিক আলোচনাটা আপনি মিস করবেন, ফিল করবেন যে আসলে প্রথম অধ্যায়ে কি বলছিলাম। তো এটা একটা লং প্রসেস। এই টপিকটা ভালো করে একটু আয়ত্তে রাখবেন, তাহলে আপনার সামনের পথ চলাটা খুব সহজ হবে ইনশাল্লাহ। আমরা আসি এই অধ্যায়ে মূলত আলোচনা সার্কিট প্যারামিটার নিয়ে। সার্কিট প্যারামিটার যদি চিন্তা করি যে একটা সার্কিটের যে সকল উপাদান ব্যবহার করা হয় ওই উপাদানগুলোরে আমরা বলি সার্কিট প্যারামিটার। তো আমরা সার্কিট প্যারামিটার কাকে বলে এমন যদি বলা হয় তাহলে আমরা বলবো ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহৃত উপাদান সমূহকে সার্কিটের প্যারামিটার বলে। যে বৈদ্যুতিক সার্কিটে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাই মূলত সার্কিটের প্যারামিটার। এখন এই বৈদ্যুতিক সার্কিটে যে উপাদানগুলো ব্যবহার করা হয়, তিন প্রকারের উপাদান এখানে ব্যবহার করা হইতে পারে। একটা হলো রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। রেজিস্ট্যান্স রে আর দ্বারা প্রকাশ করা হয়, ইন্ডাক্ট্যান্স রে এল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপাসিটরে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই রেজিস্ট্যান্স দেখতে এই রকমের, এইটারে আমরা বলি প্রতীক, সিম্বল। ইন্ডাক্টর প্রতীক বা সিম্বল, ক্যাপাসিটর প্রতীক বা সিম্বল এমন। এখন রেজিস্ট্যান্সের একক হলো ওহম, যার চিহ্ন হলো এই। ইন্ডাক্ট্যান্সের একক হলো হেনরি, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর ক্যাপাসিট্যান্সের একক হলো ফ্যারাড, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আপনাকে মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মাঝে পার্থক্যটা কি। আপনার মনে রাখতে হবে রেজিস্ট্যান্সের কাজ বাধা দেওয়া, ইন্ডাক্ট্যান্সের কাজও বাধা দেওয়া, ক্যাপাসিটরের কাজও বাধা দেওয়া। কিন্তু রেজিস্ট্যান্স শুধুমাত্র কারেন্টকে বাধা প্রদান করবে এবং ভোল্টেজের বাধা প্রদান করবে। কারেন্ট এবং ভোল্টেজ দুইটারে একত্রে রেজিস্ট্যান্স বাধা প্রদান করবে। কিন্তু ইন্ডাক্টর শুধুমাত্র কারেন্টের বাধা প্রদান করবে, নট ভোল্টেজ, অনলি কারেন্ট। মনে থাকবে যে ইন্ডাক্টর শুধু কারেন্টের বাধা প্রদান করবে আর ক্যাপাসিটর শুধু ভোল্টেজের বাধা প্রদান করবে। তো এই যে এই এই কাহিনীটার ফলে হবে কি, আপনার যখন আপনি রেজিস্ট্যান্স থেকে কারেন্ট এবং ভোল্টেজ একত্রে যাবে, তাহলে মানে রেজিস্ট্যান্সের দাগটা হবে এরকমের, কারেন্টও যে পথে যাবে ভোল্টেজও সেই পথে যাবে, এদের মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। এদের মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের টোটালি ভিন্ন। রেজিস্ট্যান্স কারেন্ট এবং ভোল্টেজ দুইজনের একত্রে বাধা প্রদান করবে, কিন্তু ইন্ডাক্টর কাহিনীটা কি করবে, ইন্ডাক্টর শুধুমাত্র কারেন্টে বাধা প্রদান করবে, ভোল্টেজের কোনো বাধা প্রদান করবে না। ক্যাপাসিটর কি করবে, শুধুমাত্র ভোল্টেজের বাধা প্রদান করবে, কারেন্টের কোনো বাধা প্রদান করবে না। তো মনে করো কারেন্ট এবং ভোল্টেজ একত্রে যাচ্ছে, তার ভিতরে একজনের কোনো একটা ব্যক্তি বাধা প্রদান করছে, আরেকজনের বাধা প্রদান করে নাই। এখন যারে বাধা প্রদান করছে তার তো ওইখানে থাইকে যাওয়া লাগবে, আর যারে বাধা প্রদান করে নাই সে তো সামনে চলে যাবে। তার মানে দুইজনের মাঝখানে একটা কৌণিক পার্থক্য সৃষ্টি হবে, একটা গ্যাপের সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে কারেন্ট এবং ভোল্টেজের মাঝখানে এই ইন্ডাক্টরের মধ্যে থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন কারেন্ট এবং ভোল্টেজের মাঝখানে একটা কৌণিক পার্থক্য সৃষ্টি হবে। তখন কারেন্ট থাকবে হলো উপরে আর ভোল্টেজ থাকবে হলো নিচে। এই একটা কোণের পার্থক্য সৃষ্টি হবে, 90 ডিগ্রি কোণের পার্থক্য সবসময় ধরা হয় আদর্শ ক্ষেত্রে। ক্যাপাসিটরের ক্ষেত্রেও কারেন্ট এবং ভোল্টেজের কোণের পার্থক্য সৃষ্টি হবে, কিন্তু এ শুধু ভোল্টেজের বাধা প্রদান করবে। যারে বাধা প্রদান করবে সে সবসময় পিছনে থাকবে, আপনার মনে রাখতে হবে যারে বাধা প্রদান করবে সে সবসময় কোথায় থাকবে, পিছনে। এখন এখানে তো কারেন্টে বাধা প্রদান করছে, কারেন্টে, তাহলে কারেন্ট থাকবে কোথায়, পিছনে। তাহলে কারেন্ট পিছনে থাকলে তার মানে এই কারেন্ট থাকবে নিচে আর ভোল্টেজ সামনে চলে যাবে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজের বাধা প্রদান করবে ক্যাপাসিটর, তার মানে ভোল্টেজ পিছনে চলে যাবে আর কারেন্ট সামনে চলে যাবে, তাহলে মানে কারেন্ট থাকবে সামনে আর ভোল্টেজ থাকবে পিছনে। এতটুকু আপনার মনে রাখা লাগবে। হ্যাঁ, এখন আপনার বুঝলাম যে রেজিস্ট্যান্সের মান সরাসরি কারেন্ট এবং ভোল্টেজের একত্রে বাধা প্রদান করবে, কিন্তু ইন্ডাক্টর কারেন্টে বাধা প্রদান করবে, ভোল্টেজ সামনে থাকবে। এই কারণে ভোল্টেজের উপরে লেখা হয়, সামনে যেটা ওটা উপরে থাকে আর কি, ভোল্টেজ উপরে কারেন্ট নিচে।
এ ভোল্টেজের বাধা প্রদান করবে। এই কারণে কি করা লাগবে, ভোল্টেজের বাধা প্রদান করলে ভোল্টেজ পিছনে পড়ে যাবে, কারেন্ট সামনে চলে যাবে। এই কারণে কারেন্ট সামনে চলে গেছে, ভোল্টেজ পিছনে নিচে লেখা হয়েছে। মনে থাকবে। এখন এসি প্যারামিটার, যে প্যারামিটার কাকে বলে সেটা যদি পারি, এসি প্যারামিটার কাকে বলে সেটা পারবো না। প্যারামিটার কাকে বলে, বৈদ্যুতিক সার্কিটে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাই সার্কিটের প্যারামিটার। তাহলে এসি প্যারামিটার কাকে বলবো, যে বৈদ্যুতিক এসি সার্কিটে ব্যবহৃত উপাদানগুলোকে বৈদ্যুতিক এই এসি প্যারামিটার বলে। বৈদ্যুতিক সার্কিটে তাহলে আমরা বলবো এসি সার্কিটে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাকেই আমরা এসি প্যারামিটার বলবো। এখন এসি প্যারামিটার হিসেবে ওই যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলোই ব্যবহার করা হয় আর কি। আর ইম্পিডেন্স কাকে বলবো, ইম্পিডেন্স মূলত এসি সার্কিটের মোট বাধা। আমরা ডিসি সার্কিট খুব সহজে চিনি, এই যে আপনারা যে বেসিক ইলেকট্রিসিটি অলরেডি পড়ে আসছেন তারা অবশ্যই জানেন যে ওই বেসিক ইলেকট্রিসিটিতে শুধুমাত্র এই জিনিসটা আমরা পরিচিত, রেজিস্ট্যান্সের সাথে পরিচিত। এর বাইরে যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যে আছে এদের সাথে আমরা পরিচিত না। তো এসি সার্কিটে হয় কি, এই যে রেজিস্ট্যান্সটা শুধুমাত্র ডিসি তে ব্যবহার করা হয়, রেজিস্ট্যান্সটা শুধুমাত্র কিসে ব্যবহার করব আমরা, ডিসি তে। কিন্তু এসির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হবে। এসির ক্ষেত্রে ব্যাপারটা হবে কি, এসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটরও থাকবে। তো এই তিনটে যখন চলে আসবে তখনই আমরা এদের সমন্বিত একটা বাধা বের করব। এই যে সমন্বিত বা মোট যে বাধার পরিমাণ ওইটাকে আমরা বলি একত্রে ইম্পিডেন্স। মনে থাকবে, ডিসির ক্ষেত্রে শুধু রেজিস্ট্যান্স আছে তখন আমরা বলি সমতুল্য রেজিস্ট্যান্স, কিন্তু এসির ক্ষেত্রে রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে। তখন ওই এসি সার্কিটের সবগুলোর সমন্বিত যে বাধাটা বের করব ওইটাকে আমরা বলবো আমরা ইম্পিডেন্স। তাহলে এসি সার্কিটের মোট বাধাকে আমরা একত্রে ইম্পিডেন্স বলবো। তো এগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাদের এই অধ্যায় খুব সহজে ক্যাচ করতে পারবেন ইনশাআল্লাহ। এই অধ্যায়ে আর তেমন কোনো আলোচনা নেই। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।